চৌঠা জুলাই 1902 সালে স্বামী বিবেকানন্দ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই চৌঠা জুলাই 1902 স্বামীজির শেষ দিনটা কেমন ছিল তার কিছু অংশ আপনাদের সামনে উপস্থিত করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীজি খুব ভালোই ছিলেন। মন্দিরে গেলেন স্বামীজি, ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। আর সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান। অসুস্থতার লক্ষণ নেই বলেই চলে। এসেছে গান, সুর, আনন্দ। তার মনে আর কোনো অশান্তি নেই। শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পরে গুরু ভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন। তারপরে তিনি প্রেমানন্দকে ডাকলেন, বললেন, আমার পূজার আসন করো ঠাকুরের পূজা গৃহে। সকাল 9:30টায় স্বামী প্রেমানন্দও সেখানে এলেন পুজো করতে। বিবেকানন্দ একা হতে চান। প্রেমানন্দকে বললেন, আমার ধ্যানের আসনটা ঠাকুরের শয়ন ঘরে পেতে দে। এখন আমি সেখানে বসেই ধ্যান করব। অন্যদিন বিবেকানন্দ পুজোর ঘরে বসেই ধ্যান করেন। আজ ঠাকুরের শয়ন ঘরে প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন। চারদিকের দরজা জানলা সব বন্ধ করে দিতে বললেন স্বামীজি। বেলা 11টা, ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি। মা কি আমার কালো কালো রূপা এলো কেশি, হৃদিপত্ত করে আলো। তরুণ সন্ন্যাসীর রূপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে গুরু ভাইয়েরা। বেলা 11:30টার মধ্যেই দুপুরের খাওয়া সারতে বললেন বিবেকানন্দ। আজ নিজে একলা খাচ্ছে না, খেতে বসলেন সবার সঙ্গে। গুরু ভাইদের সঙ্গে দুপুরে মহানন্দে ইলিশ ভক্ষণে বসলেন বিবেকানন্দ। তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার পথ তাকে পেরোতে হবে। ডাক্তারের উপদেশ মেনে চলার আর প্রয়োজন নেই। জীবনের শেষ দিনটা তো আনন্দেই কাটানো উচিত। একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটি বাটিগুলোও খেয়ে ফেলতে ইচ্ছে করছে, বললেন স্বামীজি। পেট ভরে খেলেন ইলিশের ঝোল, ইলিশের অম্বল, ইলিশ ভাজা। দুপুরে মিনিট 15 বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ, চল একটু লেখাপড়া করা যায়। বিবেকানন্দ শ্রদ্ধানন্দকে বললেন, লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদটি নিয়ে আয়। তারপর হঠাৎ বললেন, এই বেদের মহাধরকৃত ভাষ্য আমার মনে লাগে না। আমাদের দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুলো ইড়া ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুষুম্না নাড়িটি রয়েছে তার বর্ণনাও আছে, ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে। আর এই ব্যাখ্যা ও বর্ণনার প্রাথমিক বৃষ্টি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে। মহীধর সেটি ধরতে পারেননি। বিবেকানন্দ এইটুকু বলেই থামলেন। এবার বিকালবেলা 3 ঘন্টা স্বামীজি লাইব্রেরি ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে। তিনি পাণিনির ব্যাকরণের সূত্রগুলি নানা রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিতে লাগলেন। এবার বিকালবেলায় 5টার সময় মঠে ফিরলেন বিবেকানন্দ। সেখানে আম গাছের তলায় একটা বেঞ্চি পাতা, গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। আড্ডা দিতে দিতে সন্ধ্যে 6:30 হলো। সন্ন্যাসীরা কজন মিলে চা খাচ্ছেন। স্বামীজি 1 কাপ চা চাইলেন। এরপর 7টায় শুরু হলো সন্ধ্যারতি। স্বামীজি জানেন আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করে পরমলগ্ন এগিয়ে আসছে। তিনি ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে ঘরে চলে গেলেন। তারপর দুধ ছড়া মালার জপ চাইলেন আর ওনাকে বললেন যে আমি না ডাকলে আসবি না। 7:45-এর সময় স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন। জানলা দরজা খুলে দিতে বললেন। মেঝেতে বিছানা পাতা, সেখানে শুয়ে পড়লেন। রাত 9:10 স্বামীজি বাঁ পাশ ফিরলেন। তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল।
বুঝতে পারলেন বিবেকানন্দ। শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন, গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠে বালিশ থেকে পড়ে গেল। ঠোঁট আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্য জ্যোতিতে উজ্জ্বল তার মুখ, ঠোঁটে হাসি। চলে গেলেন ঠিক রাত 9:10। ঠাকুর তাকে বলেছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিন তোর এই দেহ আর থাকবে না।